এবার রাত্রি ম্লান হেসে উঠল, কিন্তু তর্ক না করে পুনরায় চুপ করে গেল। চারতলার ছাদে দাঁড়িয়ে ভেজা আকাশ দেখতে ব্যস্ত হলো। সবার সাথে যেমন কথা বলা যায় না, তেমন সবার সাথে চুপ থাকাও যায় না। অভির সাথে রাত্রি চুপ থাকতে পারে না, বরং মাঝে মধ্যে মনে হয় এই ভাইয়াটা আছে বলেই তার সাদা কালো জীবন কালো ভেদ্রে রঙিন হয়ে ওঠে। এই আপু, বলো না কি হয়েছে? আদি ভাইয়া কিছু কি বকেছে? অভির এরূপ প্রশ্ন শুনে রাত্রি চমকে গেল। গোল গোল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোর আদি ভাইয়া আমাকে কেন বকতে যাবে রে? আমি কি তার গরম ভাতে পানি দিয়েছি? তা দাও নাই, তবে তোমার বেশিরভাগ মন খারাপের কারণ যে আদি ভাইয়া, তা কিন্তু আমি জানি। একটু যেন পরিহাসের সুর ভেসে উঠল অভির কণ্ঠে। সেটা টের পেয়ে রাত্রি এবার হালকা রাগ প্রকাশ করে অভির কান টেনে জানতে চাইল, দুষ্টু ছেলে, বোনের ওপর নজরদারি বসিয়েছিস, পড়াশোনার নাম নেই, টেনে টুনে পাশ করিস, আবার এখানে পাকা পাকা কথা বলা হচ্ছে আমাকে। হুম, আপু লাগছে গো, কান ছাড়ো। কেন ছাড়বো? দুই ভাইতে মিলে আমার জীবনকে করলা ভাজি করছিস, আমি ছাড়বো কেন রে? অভি ব্যথায় কুঁকড়ে উঠছে আর বলছে, প্লিজ আপু, ছেড়ে দাও না গো, আর এমন বলবো না। রাত্রি ছেড়ে দিল। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না, তাই বড় বড় পা ফেলে নিচে নেমে এলো। আনমনে রাত্রি ভাবছে আদির কথা, আর তখনই আদির কণ্ঠ শুনতে পেল। আদি তাকে ডাকছে ভেবে সে খুশি হলো, কিন্তু চারধারে আদির অস্তিত্বের দেখা না পেয়ে বুঝতে পারলো এটা তার মনের ভুল। রাত্রি নিজের ঘরে পা বাড়ালো, কিন্তু পুনরায় ডাক শুনতে পেল। রাত্রি, সত্যি কেউ তাকে ডাকছে, তবে সেটা ময়না বেগম। মলিন মুখে ছুটে এসে বললেন, স্বর্ণালী নাকি সুসাইড করেছে। রাত্রি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, কোন স্বর্ণালী? আরে আমাদের স্বর্ণালী, তোমার রেশমি ফুপুর মেয়ে। কিন্তু তুমি জানলে কি করে? জানার জন্য আটকে থাকে নাকি? মেয়েটা ঢাকায় বোর্ডিংয়ে থেকে পড়তো। তোমার আব্বা কত নিষেধ করেছিল মেয়ে মানুষকে ঢাকায় না দিতে, সুসাইড করে এখন বসে আছে। একটা মাত্র মেয়ে। এবার চিন্তা করো তোমার ফুপু এবার কিভাবে থাকবে। ময়না বেগম বলে চলেছেন, কিন্তু রাত্রির মাথা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিজেকে সামলে সে কোনো মতে বলল, এসব না বললে কি নয়? তো বলবো না? মেয়েটার লাশের পর্যন্ত খবর নেই। আদি তার দুটো বন্ধু নিয়ে খোঁজ করতে গেছে। এমন মেঘলা দিনে ছেলেটার কত কষ্ট হচ্ছে ভাবো। আদির নাম শুনেই রাত্রির চোয়াল শক্ত হয়ে গেল। হঠাৎ আসার আগের অর্থ রাত্রি বুঝতে পারছে না, তবে এটা বুঝতে তার অসুবিধা হচ্ছে না। রাত্রি এখন আদির সম্পর্কিত কোনো কথা শুনতে চাচ্ছে না। ফলস্বরূপ সে তার আম্মাকে বলল। আমি ঘরে যাচ্ছি আম্মা। অবাক চোখে মেয়েকে দেখে ময়না বেগম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? 2 দিন ধরে কেমন যেন দেখছি। অবশ্য তুমি আজকাল এমনই হয়ে থাকো, পেটে ধরলেও আমি ইদানিং তোমার কেন জানি বুঝতে পারি না। কথা শেষ করেই রাত্রির চিবুকে আলতো করে হাত রাখলো ময়না বেগম। তার গলায় আদুরে ভাব, কিন্তু রাত্রি গম্ভীর আর স্থির দৃষ্টিতে আম্মাকে দেখল। মিনিট 2 সময় নিয়ে আম্মার হাত সরিয়ে আবারও বলল। রাত্রি আর দাঁড়ালো না। মেয়ের চলে যাওয়ার পথে তাকিয়ে থেমে থেকে ময়না বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের গর্ভের সন্তানকেও সর্বদা চেনা যায় না, জানাও যায় না, এই সত্য তার মনের দরজায় টোকা দিতেই সে কেমন বিমর্ষ হয়ে পড়ল। সবকিছু ঠিকঠাক, গোসল শেষে লাশের জানাজা এবং কবর দেওয়া হবে, কিন্তু এর মাঝে হঠাৎ এক অজানা তথ্য সম্মুখে এলো। স্বর্ণালীর লাশকে ঘিরে সৃষ্টি হওয়া রহস্যের মারপ্যাচ নিয়ে এখন থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। মিজান তালুকদারের বাড়িতে জল্পনা কল্পনা চলছে। মিজান তালুকদার হলেন আদির বাবা। স্বর্ণালীর লাশ নিয়ে গ্রামে ফিরতে গিয়ে প্রায় মধ্যরাত হয়ে গেছে, তাই মিজান তালুকদার সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়েছিলেন, রাত অনেক হয়েছে, তাছাড়া সবাইকে খবর দেওয়া হয়নি। মাঝরাতে তো আর এসব, কালকে সকাল 10টায় জানাজা হবে। বড় কষ্ট নিয়ে এই কথা বলেছেন মিজান তালুকদার। একমাত্র বোনের একমাত্র মেয়ের এমন পরিণতি হবে সেটা সে ভাবতে পারেনি, তাই এমন পরিণতি তাকে বেশ শোকাহত করছে। তবে পুরুষ মানুষের মন খারাপ করা বড়ই লজ্জার ব্যাপার বলে তিনি মনে করেন। তাই শক্ত গলায় ক্রন্দনরত বোনকে কান্না করতে বারণ করে আদিকে বলেছিলেন, আদি, ইমাম সাহেবের খবর দিয়ে রাখো, কালকে সকাল 10টায় জানাজা হবে। আদি কেবল ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। মিজানুর তালুকদারের কথা মতো সকালে সমস্ত ব্যবস্থা হয়েছে। স্বর্ণালীর লাশ যথারীতি মেয়েরা গোসল করিয়েছে, কিন্তু গোসলের এক পর্যায়ে বিভিন্ন কানাঘুষা শুরু হয়। বাড়িময় চলতে থাকা কানাঘুষা যখন রাত্রির কানে পৌঁছায়, তখন সে বিচলিত হয়ে আদির সম্মুখে এসে দাঁড়ায়। রাত্রিকে দেখে আদি নিজের মনে একটুখানি স্বস্তি পেয়েছিল,
কিন্তু গম্ভীর মুখের দিকে তাকিয়ে ব্যথিত হয়ে জিজ্ঞাসা করেছিল, কল রিসিভ করা হয়নি কেন? সারাদিন স্বর্ণালীর লাশ নিয়ে অনেক ভুগতে হয়েছিল আদিকে। এত সব করেও রাত্রির জন্য তার মন কেমন করছিল। লাশবাহী গাড়িতে বসেই সে রাত্রিকে বারংবার কল করেছিল, কিন্তু রাত্রি তার কথা মতো আদির সাথে যোগাযোগ করেনি, কলও রিসিভ করেনি। রাত্রির এমন আচরণে আদির তখন প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু এখন তার অন্তরে কোনো রাগ নেই। এই নিষ্পাপ মেয়েটির মুখ সরাসরি দেখলে আদি রাগ করতে ভুলে যায়। আমার কথা তোমার কান পর্যন্ত যাচ্ছে না? রাত্রি চুপ করে দাঁড়িয়ে আছে। সে আদির ঘরে এসেছে কথা বলতে, চুপ করে দাঁড়িয়ে থাকতে নয়। কিন্তু আদির ঘরে পা দিয়েই রাত্রি সিগারেটের গন্ধ পেয়েছে, যা তার মাঝে চাপা রাগের সৃষ্টি করছে। আদির সিগারেটের নেশা জোরালোভাবে নেই, তবে প্রায়শই নিকোটিনে বুক ভরাতে হয়, এই বিষয়ে রাত্রি অবগত। কিন্তু অপছন্দ হলেও বলার সাহস কই। গত 2 দিনের মনোমালিন্যের বিষয়টা এখন মুখ্য ভূমিকা পালন করছে, তাই সিগারেটের গন্ধ পাওয়ার মতো বিষয় রাত্রির মাঝে রাগ অভিমান আরও বাড়িয়ে দিচ্ছে। আগুনে ঘি ঢালা যাকে বলে। বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা আদি এবার উঠে এসে রাত্রির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কথা বলছো না কেন? রাত্রির চোখ মেঝেতে ছিল, কিন্তু এখন আদির কথা শুনে আচম্বিতে আদির চোখে চোখে চোখ রেখে প্রশ্ন করল। শরীর এমন খারাপ হওয়া সত্ত্বেও আপনি সিগারেট খান কেন? প্রশ্ন করতে গিয়ে রাত্রির গলা ধরে এলো, চোখে একটু একটু করে জল এসে জমেছে। রাত্রির ইচ্ছা করছে এই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে, আর কোনো এক নির্জন নদীর তীরে হাত পা ছড়িয়ে চিৎকার করে কান্নাকাটি করতে, কিন্তু রাত্রি কিছুই করল না। স্থির দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে রইল। রাত্রির এমন প্রশ্নে আদি অবাক হলো। অন্য সময় হলে দুটো কড়া কথা শোনাতো, কিন্তু এখন সে হেসে উঠল, বিষাদের হাসি। কল করলে রিসিভ করো না, তাহলে আমার শরীরের ভালো মন্দ নিয়ে কেন ভাবছো? আমি মরে গেলে তো তোমার খুশি হওয়ার কথা। চিন্তা আমি করছি না, এসব নিয়ে চিন্তা করার মতো লোক আপনার আছে। একটা মেয়ের মরণ হয়েছে, লাশ এখনো মাটি পায়নি, বাড়ি ভর্তি মানুষ রেখে সিগারেট খেতে আপনার বিবেকে বাঁধেনি? এত কাণ্ড করে বেড়ানো লোকের মাঝে তুমি বিবেক খুঁজে বেড়াচ্ছ? তা তোমার তো বিবেক আছে, তাই না? তাহলে সেই বিবেক কি একবারও বলেনি আমার কল তোমার রিসিভ করা উচিত? সম্পর্কে সমাপ্তি চেয়েছে কেউ, কারো চাওয়া আমি অপূর্ণ রাখি না। তাই নাকি রাত্রি? এত মহান তুমি কবে হলে রাত্রি? তোমার মহত্বের অন্ত নেই যখন সেটা সবার ক্ষেত্রেই দেখালে পারো। সবাইকে অবশ্য খুব মহত্ব দেখিয়ে বেড়ালে, কিন্তু আমার বেলায় তোমার মহত্ব গেল কোথায়? এত করে চাইছি যে জিনিস তা তুমি দিচ্ছ না কেন? শেষ বাক্যে আদির গলা উপড়ে উঠল। ক্রমশ সে উত্তেজিত হয়ে পড়ছে। না, রাগ নয়, রাত্রির প্রতি অভিমানে তার অন্তরে ক্রমাগত যেন ছুরি মারা হচ্ছে। রাত্রি আজ বড় স্থির হয়ে আছে। মেয়েটা বোধহয় শিখে গেছে কিভাবে মনের মধ্যে রাগ অভিমান চেপে পাথর হয়ে কথা বলতে হয়। তোমার চাওয়া আমি অপূর্ণ রাখিনি। তুমি সম্পর্কের সমাপ্তি চেয়েছিলে, আমি দিয়েছি। এখন আর কিছু বাকি নেই দেওয়ার মতো। রাত্রি কথাগুলো বলে চোখ সরিয়ে আবার মেঝেতে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি দেখতে পাচ্ছে আদি। একগাল হেসে তাচ্ছিল্যের সুরে আদি বলল, এটা আমার চাওয়া ছিল। ওয়াও! পরিহাস আর দুঃখ মিশিয়ে হেসে উঠল আদি, কিন্তু থামল না। এতগুলো বছরে রোজ যে একটা জিনিস চাইতাম সেটা কি পূরণ করবে না কোনো দিন? নাকি সেই যোগ্যতা তোমার নেই? চট করে আদির দিকে তাকিয়ে রাত্রি জানতে চাইল, এমন একটা দিনে এসব প্রসঙ্গ টানা খুব কি দরকার ছিল? এমন কঠিন গলায় তোমায় কখনো কথা বলতে দেখিনি, সেজন্যে প্রসঙ্গ নিজে থেকে সামনে এসে যাচ্ছে। এতদিন আমি তোমায় কড়া কথা বলতাম, কিন্তু সময়ের স্রোতে তুমিও। আমার আমার অন্য কিছু বলার ছিল, আমি মোটেও আপনাকে দেখতে ছুটে আসিনি। কথাগুলো বলতে গিয়ে রাত্রির গলা একটুও কাঁপল না। আদি এমন রাত্রিকে দেখে ভেতরে যেন বড় বেশি দুর্বল হয়ে পড়ছে, তাই বিছানায় আবারও হেলান দিয়ে বসে পড়ল। বেশ কিছু সময় ঘরে পিনপতন নীরবতা চলল। এরপর আদি কথা বাড়ালো, বেশ, তাহলে বলো, কি বলতে ছুটে এলে? স্বর্ণালীর সাথে কিছু হয়েছে? রাত্রির সোজাসাপটা উত্তর। অবাক চোখে তাকিয়ে আদি শুধালো, কিছু হয়েছে বলতে? আপনাদের বাড়িতে আসার আগেই শুনেছি স্বর্ণালীর লাশ পেতে অনেক ঝামেলা হয়েছে। পোস্টমর্টেম করার জন্য ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়েও অনেক রহস্য রয়েছে। অবশেষে নাকি ঢাকা মেডিকেল ওর লাশ পেয়েছেন, কিন্তু একটু আগে যারা ওকে শেষ গোসল করিয়েছে তারা অন্য কিছু বলছে। অন্য কিছু? অন্য কিছু বলছে? কি বলছে তারা? স্বর্ণালীর শরীরে পোস্টমর্টেমের সামান্য পরিমাণ চিহ্নও নেই। কি কইতেছো? অবাক হলো আদি, সাথে কিঞ্চিত উত্তেজিত। ফলে তার মুখ নিঃসৃত আঞ্চলিক ভাষায় পৌঁছে গেল রাত্রির কানে।
রাত্রি তাকালো আদির দিকে, দেখলো উত্তেজনায় বিছানা ছেড়েছে সে। তবে নিজেকে এখন শান্ত করে স্বাভাবিক ভাষায় কত শত প্রশ্নের পসরা সাজিয়ে দিল। তুমি কি আন্দাজে কথা বলছো? পোস্টমর্টেম করলে শরীরে চিহ্ন থাকবে না কেন? এই পোস্টমর্টেম নিয়ে যাওয়ার বিষয়টাই তো এত যন্ত্রণা দিয়েছিল আমাদের। আর এখন তুমি বলছো চিহ্ন নেই? কে বলেছে তোমাকে এসব? কার কাছে তুমি এমন কথা শুনেছো? প্রশ্ন করতে করতে আবারও উত্তেজিত হয়ে পড়েছে আদি। রাত্রি তাকে শান্ত করার প্রয়াসে বলল, আপনি উত্তেজিত হবেন না, আগে ঠান্ডা মাথায় আমার কথা শুনুন। সবাই এটা নিয়ে সমালোচনা করছে, কারোর মাথায় এই বিষয় ঢুকছেই না, তাই আমাকে পাঠিয়েছে আপনাকে জানাতে। তাছাড়া আরও একটা বিষয় আছে। কি বিষয়? আদির খুব অসহ্য লাগছে। একের পর এক ঝামেলা যেন বিরক্তি আর অসহ্যের মাত্রা খুব বাড়িয়ে দিচ্ছে। তার এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতেও মনে যেন সায় দিচ্ছে না। কিন্তু যত যাই হোক, ফুপুর কথা মন থেকে সরাতে পারছে না। রাত্রি ইতস্ততভাবে জবাব দিল, স্বর্ণালীর শরীরে অন্য দাগ আছে। অন্য দাগ মানে? কি যাতা বকছো তুমি? আপনি আপনি বাইরে গিয়ে দেখুন, সবাই কী সব বলাবলি করছে। সে না হয় দেখব, কিন্তু আমায় এত পর করে দিলে? চট করে আদির প্রশ্নটা ধরতে পারল না রাত্রি। অবাক চোখে জিজ্ঞেস করল, মানে? সারা জীবন তুমি করে ডাকতে, আর আজকে সম্পর্কে সমাপ্তি টেনে আমাকে আপনি করে ডাকছো? এত পর করে দিলে আমায়? আমি তোমাকে রাগে এসব কথা বলি, তার মানে কি আমি তোমায় কিছু ভাবতাম না রাত্রি? আমাদের সম্পর্ক এত তুচ্ছ কবে ছিল? রাত্রি নিজেও জানে না সে কখনো সম্বোধন পরিবর্তন করেছে। তবে একবার কিছুর পরিবর্তন হলে তা ঠিক করা বড় কঠিন বিষয় হয়ে পড়ে। কিন্তু কঠিনতম বিষয়কে যথাসম্ভব সহজ করে নিতে রাত্রি নিজেকে স্থির করলো এবং আদিকে পূর্বের সম্বোধনে বলল, তোমার সাথে আমার তো দুটো সম্পর্ক ছিল। প্রথম সম্পর্কে তুমি আমার ফুফাতো ভাই, আর দ্বিতীয় সম্পর্কে আমার খুব ভালো বন্ধু। কিন্তু এসব সম্পর্ক তো তুমি রাখতে চাও না, তাহলে আমি কি করব? আদি এবার রাত্রির মুখোমুখি হলো। খুব কাছ থেকে চোখে চোখ রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, শুধু কি এই দুটো সম্পর্ক ছিল আমাদের মাঝে? গত 1 বছর ধরে দুটো মানুষ যে একে অপরকে খুব কাছ থেকে জেনেছে, তাকে তুমি কি বলবে? রাত্রি তীক্ষ্ণ চোখে আদিকে দেখে বলল, এই দুটো সম্পর্কের বাইরে আর কি থাকতে পারে? থাকার মতো কিছু আমি তো দেখছি না। আর তুমি হয়তো ভুলে গেছো, তোমার ইচ্ছে নেই আমার সাথে সম্পর্ক রাখার। সে সম্পর্ক বন্ধুরই হোক বা অন্য কিছুর। তারপর তোমার প্রেমিকা। রাত্রি! রাত্রির কথার মাঝে আদি ধমকে উঠল। এতে রাত্রি কিঞ্চিত ভয় পেলেও আহামরি কিছু প্রকাশ করলো না। রাত্রির সামনে থেকে আদি সরে গিয়ে বলল, বুশরা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি কিনা জিজ্ঞেস করেছো আমায়? এসব জেনে কি করব আমি? তার চেয়ে স্বর্ণালীর বিষয়টা নাড়াচাড়া করে দেখো। তোমার সম্মুখীন হতেও এখন আর আমার ইচ্ছে করে না, অথচ একসময় আমি কত। সুদীর্ঘ সময় ধরে চেপে রাখা কান্না এবার বাঁধ ভেঙেছে। সেটা লুকানোর জন্য ব্যাকুল রাত্রি নিমেষেই আদির চোখের আড়াল হলো। কিন্তু এতেও আদির চোখ এড়ালো না। আদি স্পষ্ট দেখতে পেয়েছে রাত্রির চোখের নোনা জল। এতে কি তার কষ্ট হচ্ছে? হলেই বা কি? আদি তো আজ পর্যন্ত রাত্রিকে বোঝাতে পারেনি তার অন্তরের চাওয়াটি। তবে একেবারেই চেষ্টা করেনি বললে ভুল বলা হবে, কারণ আদি প্রায়শই রাত্রিকে বলেছে, হয়তো তোমার মতো একটা মেয়েই পারে আমার জীবন বদলে দিতে। পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদকে খবর দেওয়া হয়েছে, কারণ সকলে অনুমান করছে স্বর্ণালীর সাথে খারাপ কিছু হয়েছে। পোস্টমর্টেমের করার কথা উল্লেখ করলেও ঢাকা মেডিকেলে স্বর্ণালীর পোস্টমর্টেম হয়নি। আর এই বিষয়টা সবাইকে অনেক বেশি অবাক করেছে। সাজ্জাদ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে আসল তথ্য খুঁটিয়ে দেখার। স্বর্ণালীর পরিবারকে জানিয়েছে এটা, কিন্তু তার আগে স্বর্ণালীর শরীরের দাগগুলোর রহস্য উন্মোচন করতে হবে। সেটা করার জন্য আবারও স্বর্ণালীর লাশ সাজ্জাদ পোস্টমর্টেম করতে পাঠিয়ে দিয়েছে। কোনো ছেলে খেলা নয়, এবার সত্যিই স্বর্ণালীর লাশ কাটাছেঁড়া হবে। এখন বসার ঘরে বসে সাজ্জাদ সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছে, আর সেই সূত্র ধরেই আদিকে বলল, আদি, আমাকে শুরু থেকে আবার বল। জানিস তো, একটা কথা দুইবার না শুনলে সেটা আমি ধরতে পারি না। স্বর্ণালীর সুইসাইড, লাশের হদিশ পাওয়া নিয়ে ঝামেলা, রাত্রির সাথে মনোমালিন্য, স্বর্ণালীর মৃত্যু নিয়ে নতুন রহস্য, এসব বিষয় একের পর এক ঘটে গেছে বলে আদি এখন বিমর্ষ হয়ে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে তার দেহে প্রাণ আছে কিন্তু মন নেই। আদি, ওই শালা জিম মেরে আছিস কেন? সাজ্জাদের ডাকে আদি নড়েচড়ে বসল। তাকিয়ে মৃদু হেসে বলল, ভাবছি। ভাবিস না, আমি দেখছি কি করা যায়। কি আর করবি, কতদিন খুব ইনভেস্টিগেশন হবে, এরপর
সব শেষ। ফুপু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ের মৃত্যুর চেয়ে সংবাদ তাকে বেশি কষ্ট দিচ্ছে। এত বেশি পরিমাণ দুর্বল হয়েছেন, এখন স্যালাইন দিয়ে বিছানায় ফেলে রাখতে হচ্ছে। আদির কথা শুনে সাজ্জাদের মুখ লজ্জায় রক্তিম হলো, চোখ জোড়া আপনা আপনি নেমে গেল। পুলিশ সম্পর্কে এই ধরনের চিন্তা অধিকাংশ মানুষেরই আছে, এই কথা সাজ্জাদের অজানা নয়। জেনে শুনে তাই সে আদির সাথে তর্কে গেল না, বরং আশ্বস্ত করতে বলল, আমাদের ডিপার্টমেন্টের বদনাম আছে, এ বিষয়ে আমি জানি, কিন্তু আমি যে চেষ্টার কোনো কমতি রাখবো না তা নিয়ে প্রশ্ন তুলিস না। দয়া করে আমাকে সবটুকু বল। আদি দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। ঠিক আছে, আমি তবে গোড়া থেকে বলছি, তুই মনোযোগ দিয়ে শুনিস। হুম। স্বর্ণালীর সাথে ফুপুর কথা হয়েছিল 2 দিন আগে। ও জানিয়েছিল ডাক্তারের কাছে যাওয়ার কথা, স্কয়ার হসপিটালে নাকি যাবে। এও বলেছিল বোর্ডিংয়ে ফিরে এসে ফুপুকে জানাবে, কিন্তু এরপরে ওর কোনো খবরই নেই। ওকে না পেয়ে ফুপু খোঁজ শুরু করেন, আর যেমন তেমন করেই হোক ফুপু জানতে পারে ও সুইসাইড করেছে। ফুপু বোর্ডিংয়ে ছুটে যায়, কিন্তু ওর লাশ না পেয়ে আমাকে খবর দেন। আমি গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কেউ ওর হদিস দিতে রাজি হয়নি। এরপর নানা ভয় দেখানোর পর বোর্ডিং সুপার মুখ খোলে। জানতে পারি ওকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে গিয়েও একই সমস্যা, কেউ ওর সম্পর্কে কিছুই জানে না। এরপর সেখানেও অনেক হাঙ্গামা করার পর লাশ পাই। ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তাই বাবা বলেছিল আজকে দাফন করতে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ জানতে পারি ওর শরীরে কাটাছেঁড়ার পরিবর্তে অন্য দাগ রয়েছে। আমার মাথায় কিছু ঢুকছিল না। আচমকা তোর কথা মনে পড়ল আর কল করলাম। এই বলে আদি থামতেই সাজ্জাদ তাকে বাহবা দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, পারফেক্ট কাজ করেছিস। দেখ, আমি ওর ডেড অফ ডি দেখেছি, গলায় মারাত্মক একটা লালচে দাগ আছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ও গলায় দড়ি দিয়েছে, তবে শরীরের দাগ নিয়ে যা আশঙ্কা করা হচ্ছে এতে কেস 2 দিকে যেতে পারে। এক, হয় ওকে কেউ পাশবিক নির্যাতন করার পর ছেড়ে দিয়েছে, আরও বোর্ডিংয়ে ফিরে গলায় দড়ি দিয়েছে। 2, কেউ ওকে নির্যাতন করেও স্বস্তি পায়নি, তাই শেষ শাস্তি খুঁজে পেতে গলায় দড়ি পরিয়ে ঝুলে দিয়েছে। এমন জঘন্য বিষয় আমি ভাবতেই পারছি না। ও বড় মেধাবী ছাত্রী ছিল, অনেক শখ করে ফুপু ওকে ঢাকায় পড়তে পাঠিয়েছিল, কিন্তু শেষে এমন হবে তা কি তিনি জানতেন? সাজ্জাদ উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদির কাছে, একটু ঝুঁকে আদির কাঁধে হাত রেখে বলল, আমাদের ভাবনা সবসময় আমাদের মতো করে চলে না রে। লাইফ ইজ সো ডিফিকাল্ট। চিন্তা করিস না, পোস্টমর্টমে কিছু জানতে পারলে আমি তোকে জানিয়ে দেব। বন্ধুর বোন তো আমারও বোন। সাজ্জাদের শেষ বাক্যে দরদ ভেসে এলো, আর সেটা শুনে আদি অবাক চোখে তাকালো। সাজ্জাদ আদির চেয়ে 2 মাসের বড়। আদির কৈশোর কেটেছিল সাজ্জাদের সাথে। এরপর সাজ্জাদ তার নানা বাড়ি চলে যায় লেখাপড়া করতে। যোগাযোগ ছিল, কিন্তু বড়ই অল্প। কথা হতো প্রায়শই, আর কথা বলতে গিয়ে আদির মনে হতো সাজ্জাদের মন মাটির তৈরি নয়, পাথরের তৈরি। এত বছর ধরে আদি মেনে এসেছে সাজ্জাদ এক পাথরে মানবের নাম, কিন্তু আজকে এই পাথরে মানবের মাঝে নরম একটা মন দেখে আদি বড় বেশি অবাক হলো। তবে স্বস্তিতে তার মন ভরে গেল। মনে মনে আদি ভাবল, তাহলে তোর মন পাথরে নয়, মাটির তৈরি। কিন্তু সাজ্জাদ, আমি কিসের তৈরি রে? রাত্রির প্রতি আমার মন কীরূপে প্রকাশ পায়, পাথর নাকি মাটি? আমাকে এখন যেতে হবে। সাজ্জাদের কথা শুনে আদি নড়ে চড়ে বসলো, একটু সময় নিয়ে বলল, চলে যাবি? হ্যাঁ, ঘটনা ঘটেছে এক জায়গায়, আর কে চলবে অন্য জায়গায়। অনেক ঝামেলা আছে। তাছাড়া পোস্টমর্টেমে কি আসবে কে জানে। এমনিতেই সুইসাইড কেস, তারপর অন্য কিছু বের হলে। সাজ্জাদের কথার মাঝে আদি প্রশ্ন করল, অন্য কিছু বলতে? দেখ, তোর হয়তো শুনতে খারাপ লাগতে পারে, তবে তোদের কথা শুনে মনে হচ্ছে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আমি সবটুকু দেখব, কিন্তু এর জন্য প্রচুর সময় ব্যয় হবে। তা হোক, কিন্তু এর শেষটুকু না দেখলে ফুপুকে মুখ দেখাতে পারবো না রে। তার ছেলে নেই, স্বামী তো থেকেও না থাকার মতো। এখন আমার উপরই একমাত্র ভরসা করে আছেন। এই বলে আদি উঠে দাঁড়িয়ে সাজ্জাদের ডান হাত নিজের 2 হাতে চেপে করুণ গলায় বলল, আমাকে হতাশ করে দিস না দোস্ত। বাংলাদেশের আইন কানুন বিষয়ে আমি জানি, তাই তো তোর উপর ভরসা করে। সাজ্জাদ আদির পিঠ চাপড়ে বলে উঠল, আহা, ভাবিস না, আমি তো বললাম চেষ্টা করব। তুই খুব নার্ভাস হয়ে পড়েছিস আদি। এমন অবস্থায় আমি তোকে কখনো দেখিনি। যা, এখন গিয়ে রেস্ট নে।
কি হলো না হলো আমি তোকে প্রাইভেটলি জানাবো, সো ডোন্ট ওয়ারি ম্যান। সাজ্জাদ হয়তো আদিকে আশ্বস্ত করেছে, কিন্তু সাজ্জাদ কতটুকু পারবে স্বর্ণালীকে নিয়ে সৃষ্টি হওয়া রহস্যের জাল ভেদ করতে? 2 দিন হয়ে গেছে, বড় বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায়নি রাত্রি। ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করেছে স্বেচ্ছায়। তার মন খারাপ, এ কথা এখন আর সে মানতে চায় না। একজন মানুষের দিনরাত্রি মন খারাপ হয় কিভাবে, সেটাই রাত্রি বুঝে উঠতে পারে না। কিন্তু মন তো খারাপ হয়েই আছে। ইব্রাহিম উঠে পড়ে লেগেছে রাত্রিকে বিয়ে করার জন্য। বিয়ে হওয়ার কথা ছিল আরও 2 মাস পর, কিন্তু গতকাল নাকি ইব্রাহিম এসে জানিয়ে গেছে আগামী 15 দিনের মধ্যে বিয়ের কাজ শেষ করতে হবে। রাত্রি স্পষ্টই বুঝতে পারছে ইব্রাহিম রেগেমেগে এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কারো রাগের বলি সে কেন হবে? রাত্রি, হঠাৎ কারো কণ্ঠস্বরে চমকে উঠল রাত্রি। ঘরময় অন্ধকার, কপালে হাত রেখে চোখ বুজে সে শুয়েছিল। তার ঘরে সচরাচর কেউ আসে না, অভি আসে কালে ভদ্রে, কিন্তু সে বেচারা এখন পড়াশোনা নিয়ে মত্ত, তাই তার দেখা মেলা ভার। মাগরিবের আজান হয়েছে অনেক আগে, ফলে ঘরে এখন আলোর সংকট, কিন্তু খোলা দরজা দিয়ে প্রবেশ করা আলোয় রাত্রি দেখতে পারছে কারো ছায়া মূর্তি। এ ছায়া আদির শরীরের। এটা টের পেয়ে রাত্রি খুব দ্রুত নিজেকে ভদ্রষ্ট করল, কিন্তু পরিপাটি হওয়ার আগেই আদি ঘরের আলো জ্বেলে দিল। চোখাচোখি হতেই আদির সামান্য লজ্জায় সিক্ত হয়ে বলল, আমি ছাদে অপেক্ষা করছি। বলেই আদি বের হতে চাইলে, কিন্তু রাত্রি এরই মাঝে নিজেকে পরিপাটি করে নিয়ে বলল, রাতের বেলা আমি ছাদে যাই না। ও তাহলে কি করব? যা বলতে এলে বলো। রাত্রির এমন নিরস গলায় উত্তর শুনে ভ্রু কুঁচকে গেল আদির। স্থির দৃষ্টিতে রাত্রিকে দেখে বলল, মানুষ আকাশের মতো, হুটহাট কেমন রং বদলায়। তুমিও তো মানুষ, সেক্ষেত্রে তোমাকেও এটা বলা যায়। পূর্বে স্বরে জবাব দিতেই যেন পরিতাপেই হেসে উঠল আদি। বলল, তা যায়, সে যাই হোক, এখন আসল কথা বলি। শুনলাম তোমার নাকি বিয়ে একদম ফিক্সড হয়ে গেছে। প্রশ্ন করতে গিয়ে আদি বিছানায় বসলো। রাত্রি এতক্ষণ যে বালিশে মাথা রেখে শুয়েছিল, সেই বালিশ টেনে কোলে নিয়ে নিজের হাত রাখলো। কি আশ্চর্য, বালিশ একই সাথে তপ্ত এবং ভেজা ভেজা লাগছে। কিন্তু এ নিয়ে আদি কিছু জিজ্ঞাসা না করে পূর্বের প্রশ্নের উত্তর চাইল। চুপ করে আছো কেন? যে উত্তর তুমি জানো সে উত্তর আমার কাছে কেন চাইছো? রাত্রি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখনও হয়তো করতাম, কিন্তু স্বর্ণালীর সুইসাইডের খবর পেয়ে আমার সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে। তোমাকে নিয়ে আমার ভয় রাত্রি। কিন্তু তুমি, অবাক চোখে তাকিয়ে রাত্রি জিজ্ঞাসা করলো, ভয়? কিসের ভয়? আমি জানি তুমি বিয়েতে রাজি নও, ইব্রাহিমকে তোমার পছন্দ হয়নি, ওই শালা কী চিজ তা আমিও জানি, কিন্তু তোমার বাপ চাচা আমার মতো খারাপ বলার কথা শুনতে চাইলে তো? আদি হর হর করে বলা কথাগুলো শুনে রাত্রি আরও চমকে গেল। তার বিয়ে ঠিক হওয়ার পর এই বিষয়ে আদির সাথে তার কোনো আলাপই হয়নি, তাহলে আদি এসব জানলো কি করে? আমি বিয়েতে রাজি নই, এ কথা তোমায় কে বললো? আদি হালকা হাসলো, বিষাদের হাসি। বলল, ঠিক যেমন করে বুঝতে পারছি তুমি একটু আগে নাকের পানি আর চোখের পানি এই বালিশে মুছে একসা করেছো। ছি, বাচ্চাদের মতো সর্দি মোচার অভ্যাস তোমার এখনও যায়নি। আদির কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মজা করছে, কিন্তু রাত্রি নির্জীব হয়ে রইল। এমন সস্তা কথায় তার মাঝে কখনো কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। এত চুপ করে থাকো কেন? এটা যে মিথ্যা তাও তো বলতে পারো। মিথ্যে যখন জানো তাহলে অনর্থক কথা কেন বাড়াচ্ছ? নিরস গলায় রাত্রি বলল, চোখে মুখেও কোনো প্রতিক্রিয়া নেই। বিরক্ত হচ্ছ? আদির গলার স্বর একটু যেন কেঁপে উঠল। আদি, তোমার কি সত্যি কিছু বলার আছে? না থাকলে? রাত্রি কঠিন কথায় চমকে উঠে আদি জিজ্ঞাসা করলো, না থাকলে চলে যেতে বলছো? তাড়িয়ে দিচ্ছ আমায়? আমি কিছুই করছি না। এক মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে সুইসাইড করেছে, তা নিয়ে কি তোমার কোনো চিন্তা আছে? চিন্তা করি না তোমায় কে বলল? স্বর্ণালী নিজের সবটুকু হারিয়ে মরে গেছে, তবে আমার চোখে আঙুল দিয়ে অন্য কথা জানিয়ে গেছে। পূর্ণ চোখে তাকিয়ে রাত্রি জিজ্ঞাসা করলো, কি কথা? তোমাকে চোখে চোখে রাখতে। আমাকে চোখে চোখে? কি যাতা বলছো তুমি? এমন সন্ধ্যাবেলায় উল্টো পাল্টা বকে যাচ্ছ কেন? ছাইপাশ খেয়ে এসছো আমার সাথে দেখা করতে? রাত্রি যেন একটুখানি উত্তেজিত হয়ে পড়ছে। সিগারেট ছাড়া আমি অন্য কিছু খাই না, সেটা তুমি ভালো করেই জানো, আর সিগারেট খেলে নেশা হয়, এমন কথা কখনো শুনেছ? রাত্রি আচমকা ব্যস্ততা দেখাতে শুরু করলো। খুব বেশি তাড়া দিয়ে আদিকে বলল, তুমি যাও, আমি পায়ে পড়ছি তোমার। চলে যাও আমার ঘর থেকে। সম্পর্ক শেষ করতে চেয়েছিলে, আমি করে দিয়েছি। এখন দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। আমার জীবন আমি ঠিক গুছিয়ে নিতে পারবো। তুমি যাও তোমার বুশরাত।
আদি আর নিজেকে সংযত রাখতে পারল না। রাত্রির গালে কষে এক চর বসিয়ে গর্জে উঠল। কি এর বুসরা, খালি বুসরা বুসরা করো। এই শরীরে আমি কোনো দামই দেই না, আর তুমি এনে আমার লগে বুসরা বুসরা মারাও। ভালো লাগছিল, এই কারণে কয়টা দিন কথা কইছিলাম। এখন কথা কইলে কেউ যদি আমার উপর গইল্লা পড়ে তো আমি কি করতাম? কিছু হইলেই বুসরা বুসরা করো। আমি কোনোদিন কইছি যে এই শরীরে আমি বিয়া করবো, ওর লগে আমার পিরিত চলে? আমি আইছিলাম তোমারে বোঝাইতে, তোমার কাছে জানতে তুমি এই বিয়ে করবা নাকি আমি কোনো ফন্দি কইরা ভাইঙ্গা দিমু। আমি তো জানি তুমি ওই শালারে পছন্দ করো নাই, তাছাড়া তুমি লেখাপড়া কইরা চাকরি করতে চাও, আর এক উষ্টার কথা কও সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ। আদি এবার রাত্রির দুই বাহু চেপে মুখোমুখি টেনে এনে বলল, কোন সম্পর্ক শেষ? দূর সম্পর্কের আত্মীয়ের, বন্ধুত্বের, নাকি 1 বছরের তৈরি হয়েছে যে সেই সম্পর্ক শেষ? আদির হাতের চাপে রাত্রির বাহু ব্যথায় টনটন করে উঠছে, চোখে পানি জমছে একটু একটু করে, কিন্তু রাত্রি সবটুকু সময় চুপ করে রইল। আদি এবার রাত্রিকে ছেড়ে দিল, ধাক্কা দিয়ে যেন পিছনে ঠেলে দিল। আচ্ছা, আমি মানলাম আমাগো সম্পর্ক শেষ, কিন্তু একটা কথা তোমার আইসকা কইয়া দেই, তোমার লগে আমার এক সম্পর্ক শেষ হওয়ার লগে লগে অন্য সম্পর্ক শুরু হয়। এই কারণে সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ কইয়া আমার মাথা খাইও না। পারলে আমার একটু বোঝার চেষ্টা কইরো আমি কি চাই আর আমার মন কি চাই। কথা শেষ করে আদি চলে গেল। এদিকে রাত্রের মনে হচ্ছে সে এখন পৃথিবীর বুকে নেই। চারপাশের সবকিছু কেমন যেন লণ্ডভণ্ড মনে হচ্ছে। নিজের শরীরের উপর নিয়ন্ত্রণও যেন হারিয়ে যাচ্ছে। আচমকা রাত্রি মেঝেতে বসে পড়ল। অন্য সময় হলে হয়তো বুক ফাটিয়ে আর্তনাদ করত, কিন্তু এখন রাত্রি কিছু করতে ইচ্ছে করছে না। ঝিম ধরা মাথায় হাজারো চিন্তা আর কথাবার্তা ঘুরছে। তবে অনিচ্ছা সত্ত্বেও রাত্রির চোখের জলে কপল ভিজতেই লাগলো অবিরত। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ স্বর্ণালীর মৃত্যু নিয়ে সৃষ্টি রহস্যের সমাধান এখনো হয়নি। তবে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো স্বর্ণালীর মাথায় নাকি মগজ নেই, এবং 2 পশুতুল্য মানুষ দ্বারা স্বর্ণালী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে স্বর্ণালীর মৃতদেহের সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে। লাশ গোসল করানোর ফলে অনেক আলামত বিলুপ্ত হলেও সব হারিয়ে যায়নি। ফলে তথ্যগুলো পেতে সাজ্জাদের কোনো অসুবিধা হয়নি। সাজ্জাদ জানিয়েছে, দেখা দি স্বর্ণালীর আগে পোস্টমর্টম হয়নি। পোস্টমর্টমের নাম করে ওকে নিয়ে গিয়ে প্রথমে ওকে শোধন করেছে। মানুষের মস্তিষ্ক বিস্তৃত হলেই সে মৃত মানুষের সাথে এমন জঘন্য আচরণ করে থাকে। তুই নিশ্চয়ই শুনেছিস, কিছুদিন আগে এক ঢোমের তথ্য প্রকাশ পায় যে কিনা মৃত মানুষের সাথে এসব করত। এইটা মূলত এক ধরনের অসুখ, কিন্তু কথা হচ্ছে এরপর সোনালি মগজ বের করে সেটা নিয়ে করেছেটা কি? কারণ ঢাকা মেডিকেলে কেউ শেখা যায়নি এই বিষয়ে। এসব দেখে আমার মনে হচ্ছে ওর সুইসাইডের পেছনে কারো হাত আছে। তুই কি নিশ্চিত যে সোনালি সুইসাইডই করছে? এমনও তো হতে পারে ওকে খুন করা হয়েছে, এরপর সুইসাইডের বিষয়টি সাজানো হয়েছে। না রে, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। পোস্টমর্টম অনুযায়ী রাত 9টার সময় সোনালি সুইসাইড করেছে। এরপর যা হওয়ার একের পর এক হয়েছে। ওর বিষয়ে তদন্ত করতে গিয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে। কিসের তথ্য? আদি অবাক হয়। সোনালির সাথে যা হয়েছে তা এর আগেও বেশ কয়েকবার অন্যদের সাথে হয়েছে। কি বলছিস? হ্যাঁ, আরও মেয়ে এমন সুইসাইড করেছিল। এরপর তাদের সাথেও পাশবিক নির্যাতন হয় এবং তাদের মাথা থেকে মগজ বের করে নেওয়া হয়। কি সাংঘাতিক ব্যাপার! সাংঘাতিক, তবে জটিলও বটে। মূল হত্যা পর্যন্ত যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। এই পর্যন্ত আদি জানতে পেরেছিল, এর বেশি আর জানা যায়নি। পোস্টমর্টেম করে স্বর্ণালীর লাশ ফিরিয়ে দেওয়া হয়েছিল। স্বর্ণালীর ক্ষতবিক্ষত দেহ আদি নিজ হাতেই কবরস্থানে বয়ে নিয়ে গিয়েছিল। আর প্রতি মুহূর্তে স্বর্ণালীর প্রতি কৃতজ্ঞতায় তার বুক কান্নায় ভরে উঠেছিল। মনে মনে সে বলেছিল, তুই আমাকে বদলে দিয়ে গেলি স্বর্ণালী। আমার মাঝে যে হিংস্রতা ছিল তা কেড়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেলি। তোর এই ঋণ আমি আমৃত শোধ করতে পারবো না বোন। আদির শরীর ভালো নেই। জ্বর, সর্দি ও মাথা ব্যথা একসাথে তার দেহে অতিথি হয়ে এসেছে। নিমন্ত্রণ শেষে কবে নাগাদ যাবে তা আদির অজানা। অসুখ বিদায় করার তারা আদিরও নেই। অসুখ জিয়ে রাখার মাঝে এক ধরনের নেশা আছে। সেই নেশার সন্ধান আদিকে অবশ্য দিয়েছিল রাত্রি। গা যখন জ্বরে পুড়ে যেত রাত্রির, তখন সেও দিব্যি ওষুধ ছেড়ে ছুঁয়ে দিয়ে বলতো, আমার ওষুধ খেতে ভালো লাগে না আদি। আদি চুপ করে থাকতো আর অবাক হয়ে ভাবতো, জ্বরের ঘোরে তোমার মুখে আমার নাম কি যে অদ্ভুত লাগে রাত্রি। আব্বা আম্মার দেওয়া নামটা যে তোমার মুখেই বড় বেশি আদরে লাগে।
মনে মনে বললেও মুখে বলতে পারতো না আদি। তাছাড়া ওষুধ ছুঁয়ে দেয় বলেও রাত্রির মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারতো না। বুকের ভিতর কেবল ভাঙচুর হতো। আদি আচমকা জেগে উঠল। তার চোখে এখন আধো ঘুম। ঘুমের জন্যই এতক্ষণ সে রাত্রিকে নিয়ে এত সব কল্পনা করছিল। বাইরে চকচকে রোদ, কিন্তু আদির শীত করছে। মনে হয় জ্বর আবার বাড়ছে। হঠাৎ করে জ্বর হওয়ার কারণ আদি বুঝতে পারছে না। তবে এ নিয়ে এখন সে ভাবতেও চায় না। আদি এখন রাত্রিকে নিয়ে ভাবতে চায়, কিন্তু রাত্রির তো বিয়ে হয়ে যাবে, তখন সে অন্যের বউ হয়ে যাবে। আদির মনে হঠাৎ প্রশ্ন এলো, অন্যের বউকে নিয়ে কি ভাবা যায়? আর আমি কি রাত্রিকে ভালোবাসি? এ প্রশ্ন করার পরেই চোখের সামনে রাত্রিকে দেখতে পেল আদি। সে বুঝতে পারছে এ তার কল্পনা করা আস্ত এক রাত্রি, যার সাথে বাস্তবের রাত্রি নামক মেয়েটার কোনো তফাৎ নেই। আর রাত্রি তার ঘরেই বা কেন আসবে? সেদিন ওকে চর মেরে চলে আসার পর আদি তো আর ওর খবর নেয়নি। রাত্রিও ফোন করে জিজ্ঞাসা করেনি সে কেমন আছে। তাছাড়া আজ অনেক মাস হলো রাত্রি তাদের বাড়িতে আসে না। আদির জ্বর আর ঘুমের ঘোরে হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে নিজের মাঝে সৃষ্টি হলো। চট করে শরীর থেকে কাঁথা সরিয়ে আদি বিছানা ছাড়ল। অসুস্থ শরীর আর ঘুমের জন্য তার চলন বলনে কোনো তাল নেই, কিন্তু বেসামাল হয়েও আদি তার কাল্পনিক রাত্রের দিকে ছুটে এলো। শক্ত হাতে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, রাত্রি, আমি কি তোমায় ভালোবাসি? কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে চোখ খুলল আদি। চোখ খুলে সময় আন্দাজ করার চেষ্টা করে ব্যর্থ হলো। কপালে ঠান্ডা লাগার কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারলো তার কপালে কেউ জলপট্টি দিচ্ছে। চোখ ফিরিয়ে দেখলো তার আম্মা মুখ মলিন করে বসে আছে। এখন কেমন লাগছে আব্বা? মায়ের উদ্বিগ্ন কণ্ঠ শুনে আদি নিঃশব্দে মাথা নাড়িয়ে বোঝালো এখন সে ভালো বোধ করছে। আদির শরীর বেশ দুর্বল লাগছে, তাই আম্মার দিকেও সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ বুজে দিল, কিন্তু চোখ বুজে দিতেই মনে পড়ল কাল্পনিক এক রাত্রিকে সে জড়িয়ে ধরেছিল। তবে এরপর কি হয়েছিল আদি মনে করতে পারছে না। তার ক্লান্ত শরীর মনকেও ক্লান্ত করে দিচ্ছে হুটহাট। বাড়িতে বিয়ের আমেজ, তবে যার বিয়ে তার এসবে মন নেই, অথচ সেই বিয়েকে কেন্দ্র করে পাড়াপড়শির ঘুম নেই। বিয়ের সব আয়োজন খুব দ্রুত গতিতে চলছে, কারণ বিয়ের আর মাত্র 10 দিন বাকি। দিন যত ফুরিয়ে যাচ্ছে রাত্রের চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। রাত্রে কি করবে বুঝতে পারছে না, অথচ তার মনের কথাগুলো বলার মতো কেউ নেই। আদি ছিল আগে পরম বন্ধু, কিন্তু সেদিনের পর ওকে শত্রু ছাড়া রাত্রি অন্য কিছু ভাবতে পারে না। তবে একটা চিন্তা রাত্রিকে কুরে কুরে খাচ্ছে। আদির বলা একটা কথা সে কিছুতেই ভুলতে পারছে না। তোমার লগে আমার এক সম্পর্ক শেষ হওয়ার লগে অন্য সম্পর্ক শুরু হয়। সত্যিই কি তাই? রাত্রি ভাবতে গেলে কেমন যেন পাগল হয়ে যায়। এছাড়া আদির দাবি 1 বছরে তাদের মাঝে সম্পর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু কোন সম্পর্ক সৃষ্টি হলো তাদের মাঝে 1 বছরে? রাত্রি আপু। বারান্দায় অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল রাত্রি। মুখ ফিরিয়ে দেখলো অভিতাকে ডাকছে, অথচ অন্তর যেন আদির গলা শুনতে পেল। হতাশ হলো রাত্রি। এক মুহূর্তের জন্য তার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদুক, কিন্তু বহু কষ্টে নিজেকে সংবরণ করল। কিছু বলবি? বড় উদাস গলায় প্রশ্ন করলো রাত্রি। সবাই তৈরি হয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাবে না? অভির মুখমণ্ডল খুশির ঝিলিক ভেসে উঠল, কারণ আজকে শপিং করতে যাওয়ার কথা, বিয়ের শপিং। কিন্তু বিয়ে করার ইচ্ছা যার নেই সে কিভাবে শপিং নিয়ে মাতামাতি করবে? তবে অমত থাকলেও সেটা তো প্রকাশ করার সাহস রাত্রির নেই, তাই সে পূর্বের স্বরে জবাব দিল, যাব। তাহলে চলো শিগগির। ব্যস্ত হলো অভি, কিন্তু রাত্রির মাঝে কোনো ব্যস্ততা নেই। তুই যা, আমি আসছি। ঠিক আছে। এই বলে অভি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই থেমে গেল। মুখ ফিরিয়ে বলল, আমি তো বলতেই ভুলে গেলাম, নিচে যাওয়ার আগে আদি ভাইয়া বলেছে একবার ছাদে যেতে। রাত্রি অবাক হলো। ছাদে? হুম। একটু ভেবে নিয়ে রাত্রি চটপট জবাব দিল, তুই যা। আচ্ছা, কিন্তু তুমি তাড়াতাড়ি এসো আপু। বলতে বলতে অভি চলে গেল। এখন সকাল, তাই ছাদে যেতে রাত্রির কোনো আপত্তি নেই। কিন্তু ছাদে গিয়ে আদির মুখোমুখি হওয়ার ইচ্ছেটা কেন জানি ওর হচ্ছে না। অথচ একটু আগেই অভির গলার স্বর ওর কাছে আদির স্বরের মতো মনে হয়েছিল। এমনকি আদির জায়গায় অভিকে দেখে সে হতাশও হয়েছিল। এত সব জল্পনার ভিড়ে নিজের অজান্তেই রাত্রির মনে প্রশ্নগুলো এলো। জ্বর মাথায় করে তুমি আবার এই বাড়িতে কেন এলে? আমাকে সেদিন আঘাত করে আজ আবার তোমার কি চাই? রাত্রি দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ভাবলো, আর চূড়ান্ত সিদ্ধান্ত নিল আদির সাথে সে দেখা করবে না। শপিং করতে যাওয়ার জন্য আগে থেকেই তৈরি ছিল রাত্রি। প্রস্তুতি ওদের সাদামাতা। ফোন আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু 2টা সিঁড়ি পার হতে গিয়ে তার মন কেমন করে উঠল। রাত্রি আর সামনে পা বাড়াতে পারল না। উল্টো দিকের সিঁড়ি দিয়ে হঠাৎ ছুটতে শুরু করলো। এক ছুটে আদের সামনে এসে দাঁড়ালো। এমন পাগলের মতো ছোটাছুটি করার অভ্যাস তার নেই, কিন্তু আজ এমন এক
আচরণ করে নিজের কাছে অবাক হচ্ছে রাত্রি। আদি আকাশের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাই রাত্রের ছুটে আসার বিষয়টা তার দেখা হয়নি, কিন্তু টের পেয়েছে আর এখনও পাচ্ছে। আদির পেছনে দাঁড়িয়ে রাত্রি হাঁপাচ্ছে। এখনও ডাকলে এমন করে ছুটে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। এত কিছুর পরও আমাকে পর করে দিতে পারো না কেন? কথাগুলো বলে রাত্রির দিকে মুখ করে দাঁড়ালো আদি। রাত্রির নিঃশ্বাস এখনও স্বাভাবিক হয়নি, তবে তার মুখ ভর্তি রাগ আর নত দৃষ্টি আদির চোখ এড়ায়নি। মনের মধ্যে এত ঘৃণা নিয়েও আমার ডাকে ছুটে এলে কেন? এবারও রাত্রি জবাব দিল না। আদি রেলিংয়ে ভর দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো, তাচ্ছিল্যের সুরে বলল, জ্বরে মরে যাচ্ছিলাম। দেখতে যাবে সে তো অনেক দূরের ব্যাপার। একটাবার আমাকে ফোনও করলে না। এমন অসুস্থ শরীরে আমি এলাম, তবু তুমি আমায় তাকিয়ে দেখছো না রাত্রি।